যে সিরাজদৌল্লাকে তো মারলাম, এইবার ওই কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজাকে মারব, এ একটা মানে একটা সিদ্ধান্ত নিল। নেওয়ার পর তখন ওই ইয়েকে চিঠি করলো আপনার ওই কৃষ্ণচন্দ্র রাজাকে, বলছে দেখুন আপনি এইবার সিরাজদৌল্লাকে তেমন মেরে ফেলেছি, এবার আপনাকেও এবার মারব। ছুটিতে ছোটাছুটি করবেন না তো কবে করবেন? তবে সেই ছোটাছুটি যদি হয় বেড়াতে যাওয়ার, তাহলে তো সোনায় সোহাগা। সপ্তাহের শেষে ছুটি মিললেই পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন, দেখবেন মন এমনিই ভালো হয়ে যাবে। আমাদের পশ্চিমবাংলায় দর্শনীয় স্থানের শেষ নেই, শুধু খুঁজে পেতে যাওয়ার উদ্যোগ করতে হবে, এই যা। সেই রকমই পশ্চিমবাংলার ইতিহাস খ্যাত ও পুরাকৃতি সমৃদ্ধ এক প্রাচীন স্থান হলো শিবনিবাস। নদিয়া জেলার মাঝদিয়ায় অবস্থিত শিবনিবাসকে বাংলার কাশী বলা হয়, যদিও এক্ষেত্রে কাশীর মতো গঙ্গা বয়ে যায় না। তবে এইখানে এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে চূর্ণী নদী। এইখানেই আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং পূর্ব ভারতের সর্ববৃহৎ শিবলিঙ্গ। শুধু তাই নয়, জানেন কি শিবনিবাসের এই শিবলিঙ্গটি সমগ্র বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের হাত থেকে তার রাজধানী কৃষ্ণনগরকে বাঁচানোর জন্য মাঝদিয়া শিবনিবাসে এটিকে স্থানান্তরিত করেন এবং এইখানে 108টি শিব মন্দির স্থাপন করেছিলেন। যদিও দুর্ভাগ্যক্রমে বর্তমানে এখন এইখানে মাত্র 3টি মন্দিরই রয়েছে। এই 3টি মন্দিরের মধ্যে সবচেয়ে বড় মন্দিরটির নাম রাজরাজেশ্বর মন্দির, যা বুড়ো শিবের মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি স্থাপিত হয় 1754 সালে। চূড়া সমেত এই মন্দিরটির উচ্চতা 120 ফুট। আটকোনা মন্দির, মন্দিরের ছাদটি ঢালু, প্রতিটি কোণায় মিনার ধরনের সরু থাম আছে। এই মন্দিরের ভিতরে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম শিবলিঙ্গ, আর এটি কোষ্ঠীপাথরে নির্মিত সমগ্র বিশ্বের মধ্যে সর্ববৃহৎ শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটির উচ্চতা 11 ফুট 9 ইঞ্চি আর এর বেড় 36 ফুট। এই শিবলিঙ্গটি এত বড় হওয়ায় এই শিবলিঙ্গটিতে সিঁড়ি দিয়ে উঠে শিবের মাথায় জল ঢালতে হয়। মন্দিরের পূর্ব দিকে 60 ফুট উঁচু চারচালার দ্বিতীয় মন্দিরটিও দেখতে পাবেন। এই মন্দিরটির নাম রাজ্ঞীশ্বর মন্দির। এই মন্দিরটিও 1754 সালে স্থাপিত, আর এই রাজ্ঞীশ্বর মন্দিরের ভিতরে শিবলিঙ্গটি 7 ফুট উঁচু। এই শিবলিঙ্গের মাথাতেও দুধ জল ঢালার জন্য এইখানেও সিঁড়ির ব্যবস্থা আছে। মন্দিরের পাশেই আছে রাম সীতার এই মন্দিরটি। এই মন্দিরটি উচ্চতা 50 ফুট আর এই মন্দিরটি চারচালার উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। এই মন্দিরের সিংহাসনে প্রতিষ্ঠিত আছেন কালো কোষ্ঠীপাথরের রামচন্দ্র, পিতলের দেবী সীতা, সাথে অনুজ লক্ষণ। এই মন্দির প্রাঙ্গণে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এই রাম সীতা ও শিব মন্দিরের দর্শনের সময়সূচি হলো গ্রীষ্মকালে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর শীতকালে সকাল 8টা থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত, আর বিকেল 3টে 50 মিনিট থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মন্দির প্রাঙ্গণগুলি খোলা থাকে। এই মন্দিরগুলি ছাড়াও এইখানে কিছুটা দূরে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির ধ্বংসস্তূপ রয়েছে, যা রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের আক্রমণের থেকে বাঁচতে এইখানে তৈরি করেছিল। তবে কালের বিবর্তনে বর্তমানে এই রাজপ্রাসাদ শুধুই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরবর্তীতে আমি মাঝদিয়ার এই শিবনিবাসে অবস্থিত রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির একটি আলাদা ভিডিও দেব, যেখানে আপনারা এই রাজবাড়ির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। এই শিবনিবাসের সাথে রাজা কৃষ্ণচন্দ্রের যে যোগসূত্র আছে, সেই সত্যতা এখন আমরা এই শিবনিবাসের এক বয়স্ক দাদুর কাছ থেকে জেনে নেব। কাকা, আপনাদের যে শিবনিবাসের এই মন্দিরগুলো, এই মন্দিরের তো একটা বিশাল ইতিহাস আছে, তাই? আছে, ইতিহাস আছে।
তা ওই ইতিহাস সম্বন্ধে যদি একটু আমার দর্শকদের জন্য একটু বল। আচ্ছা, ইতিহাসটা হচ্ছে কি, মানে বেশ কিছু বছর আগে, মানে 400 বছর আগে, ধরেন সিরাজদৌল্লাকে মির্জাফর মেরে দিল বরকি যুদ্ধে। মারা যাওয়ার পর তখন ওই সিরাজদৌল্লাকে বলল, মানে ওই ওখানকার মানে বরকিরা বলছে যে সিরাজদৌল্লাকে তো মারলাম, এইবার ওই কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজাকে মারব। এ একটা মানে একটা সিদ্ধান্ত নিল। নেওয়ার পর তখন ওই ইয়েকে চিঠি করলো আপনার ওই কৃষ্ণচন্দ্র রাজাকে, বলছে দেখুন আপনি এইবার সিরাজদৌল্লাকে তো মেরে ফেলেছি, এবার আপনাকেও এবার মারবো, আমরা কিন্তু বরকি। তখন ওই সিরাজদৌল্লা আপনার ওই কৃষ্ণচন্দ্র রাজার একটা গুরুদেব ছিল, ওই গুরুদেবকে বললো কি, গুরুদেব আমি এখন কি করি, আমার উপায় কি? বলছে এক কাজ করুন রাজামশাই, আপনি কিছু লোকজন নিয়ে আপনি এখান থেকে পালিয়ে যান। কোথায় পালাবো? বলছে গেদে চলে যান। গেদে গেলে আপনাকে আর বাংলাদেশে গেলে আর ধরতে পারবে না, আপনি চলে যান। বলছে ঠিক আছে। তখন হাঁটা পথ ছিল, তখন কী করলো, বরকির ভয়ে ওই কৃষ্ণচন্দ্র রাজা লোকজন নিয়ে হাঁটা পথে রওনা হতে হতে এই চুন্নি নদীর ধারে এসে কতগুলো লোকের কাছে শুনলো যে এরকম এই চুন্নি নদীর ধারে এক মহারাজ আছে, ওই মহারাজের কাছে কি একটু পরামর্শ নিলে মহারাজ আপনাকে একটা পরামর্শ দেবে। ওই তখনই কৃষ্ণচন্দ্র রাজা এই নৌকো দিয়ে এই চুন্নি নদীর ধারে এসে এই মহারাজার কাছে যায়। এই মহারাজার বাড়ি কিন্তু এইখানেই। এই মহারাজের নাম কি? এই মহারাজ হলো মহানন্দ ব্রহ্মচারী। মহানন্দ ব্রহ্মচারী হচ্ছেন মহারাজ, এখানকার মহারাজ। তাই সেই মহারাজকে গিয়ে বললো, মহারাজ আমি একজন রাজা কৃষ্ণচন্দ্র, আমি এই বরকি ভয়ে আমি পালিয়ে এসেছি, এখন আমার একটা পথ খুঁজে দেন তো, আমি কোথায় যাই? তখন ওই মহারাজ তখন চিন্তা করলো, তাই তো এখানে শিব উঠে আছে, এই শিবগুলি প্রতিষ্ঠিত করার মতন তো আমার ক্ষমতা নেই, আমি একা পারবো না। রাজাকে যেমন পেয়েছি, এই রাজাকে দিয়ে আমি এই মন্দির গঠন করব। তখন এই ঝোড় জঙ্গল এসব ছিল। তখন বলল, মহারাজ আপনি একটা কাজ করুন। বলছে কি? বলছে আপনি এখানে একটা শিব প্রতিষ্ঠিত করুন। শিব আছে, এই শিবকে প্রতিষ্ঠিত করুন। কীভাবে? বলছে একটা মন্দির প্রতিষ্ঠিত করুন। আচ্ছা, তখন কি করলো, 1676 সালে এই মন্দিরটা গঠন করে। এই মন্দিরটা যখন এই মন্দিরটা গঠন করলো, তখন একটা রব বেরিয়ে গেল যে ওই চুন্নি নদীর ধারে শিব উঠেছে, এই শিব উঠেছে। তখন এই বরকির আর এদিকে আর আসলো না, শুনছে চুন্নি নদীর ধারে শিব উঠেছে, আর ওদিকে যাব না। এই তখন থেকেই এই জায়গাটার নাম হয়ে গেল শিবনিবাস, মানে শিবের নিবাস, তাই শিবনিবাস নাম হলো। আর এই যে শিবনিবাসের এই যে মেন মন্দির, রাজরাজেশ্বর মন্দির, এইটা রাজরাজেশ্বর মন্দির ঠাকুরটা মানে শিবলিঙ্গটা, হ্যাঁ, এটা নাকি পুরোপুরি কোষ্ঠী পাথরের তৈরি। হ্যাঁ, কোষ্ঠী পাথর তৈরি। আর এই কোষ্ঠী পাথরের আমাদের নাকি পুরো পৃথিবীর মধ্যে এটাই নাকি কোষ্ঠী পাথরের তৈরি সবথেকে বড় শিব কি, মানে দ্বিতীয় বৃহত্তম, মানে এটা কোষ্ঠী পাথরের তৈরি সর্ববৃহৎ। আর এখানে যদি দর্শকরা মানে এখানে যদি লোকরা আসতে চায়, দেখা শিয়ালদা থেকে যদি আসতে চায়, তাহলে কিভাবে আসবে? ওরা ধরেন কেউ মাইজদা হয়ে আসে, কেউ তারকনগর হয়ে আসে। এখন তো ধরেন অটো ফটো সব কিছু চলছে। মাইজদা হয়ে যদি আসে, মাইজদা থেকে অটো উঠলো, ঘাটের ধারে চুন্নি নদীর ধারে নামিয়ে দেবে। আর যদি ওদিক থেকে যদি আপনার তারকনগর নামে, তাও ধরেন অটো দিয়ে এসে শিবনিবাস মন্দিরে নামিয়ে দেবে। নামিয়ে দিলে পরে দর্শনার্থীরা দর্শন করলো, পুজো টুজো দিল, তারপরে বাড়ি চলে গেল। আর এই মন্দিরটা কখন খোলা থাকে? এইটা হচ্ছে আপনার প্রত্যেক নিত্য পুজো প্রত্যেক রোজই খোলা থাকে। যেমন ধরেন আপনার এই 8টা সাড়ে 8টার থেকে খোলে, এই 12টা সাড়ে 12টার মধ্যে পুরো বন্ধ হয়ে যায় পুজো টুজো করা হয়ে গেলে। তারপরে আবার বৈকাল 4টেয় খোলে, 8টার মধ্যে পুরো বন্ধ হয়ে যায়। আর সোমবারে একটু দেরি করে বন্ধ করে, সেদিনকার লোকের সমাবেশটা একটু বেশি হয়। আর এই যে শ্রাবণ মাসে তো বিশাল ভিড় হয় এখানটায়। হ্যাঁ, শ্রাবণ মাসে ভিড়। শ্রাবণ মাসে এখানে একটা পুজো হয়, তাই না? এই শ্রাবণ মাসে হলো যে ভোলে বাবা, ওই নবদ্বীপ গঙ্গার থেকে জল নিয়ে আসে বাঁকে করে, আর এই বাবার মাথায় জল ঢালে, ভোলে বাবা করে। এই মানে যে মেলাটা হয়, ওই মেলাটা কতদিন ধরে হয় এখানে? এইটা ধরেন আপনার 1 মাস হবে মেলাটা, পুরো শ্রাবণ মাস ধরে। ওই শ্রাবণ মাস ধরে হবে।
আর এই নীল পুজো সামনেই আছে, সামনে নীল পুজো। পুজোতে এখানে কি হয়? নীল পুজোতে সেরকম একটা হয় না, কিন্তু একটা চড়ক হয়। ও আচ্ছা, এখানে চড়ক হয়। একটা চড়কটা কোথায় হয়? চড়কটা এই যে মন্দিরটার পাশেই হয়। ও এই মন্দিরটার ওই পাশে? হ্যাঁ, পাশে চড়ক হয়। ওই বড়শি ফুটিয়ে পাক দেয়, কিছু লোকের সমাবেশ হয়, অনেক সন্ন্যাসীরা আসে এখানে পুজো টুজো করে, তারপরে হয়ে গেল সে নীল পুজো, মানে চড়ক পুজো। হ্যাঁ, হ্যাঁ। আর নীল হচ্ছে মেয়ে ছেলেরা আসে, নীলের উপোস করে, এখানে পুজো টুজো দেয়। হ্যাঁ, একটু এই কলা বাতাসা এইসব ফল ফলানি খায়, নীলের উপোস। আর একটা মেলা হয় আপনার ভীম একাদশী মেলা, ওটা মাঘ মাসে হয়। এখানেই হয় তাই তো? এখানে হয় মাঘ মাসে, মাঘী পূর্ণিমা ধরে ওই মেলাটা হয়, ভীম একাদশী মেলা। ওই মেলাটা হলো 1 মাসের মেলা। ওটাও 1 মাসে? হ্যাঁ, ওটা মাঘ মাস ধরে হয়? ওটা মাঘ মাস ধরে হয়, কারণ তিথির ব্যাসকম হয়তো ফাল্গুনে পড়ে যায়। একটা শিব চতুর্দশী পর্যন্ত এটা থাকবে। মানে মাঘী পূর্ণিমায় আরম্ভ হবে, একটা শিব চতুর্দশীতে মানে এটা কেটে যাবে, মানে ওই শিবরাত্রি যাকে বলে। ওই মেয়েরা জল, শ্রাবণ মাসে যেটা হয় সেটা? এটা হলো ভোলে বাবা, এটা হলো মানে শ্রাবণ মাসে হলো ভোলে বাবার জন্ম, ও মানে পুরো শ্রাবণ মাস ধরে? পুরো শ্রাবণ মাস ধরে। আর এটা হলো মানে মেলা হলো এটা ভীম একাদশী, ওই ভীম একাদশী করেছিল। হ্যাঁ, এই সেই জন্য এটার নাম হলো ভীম এই একাদশী। চড়ক। আর এই রাম সীতা মন্দিরটির ঠিক পাশে বেশ কিছু দোকান দেখতে পাবেন। এই দোকানগুলির থেকে আপনারা পুজোর যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন। আর শিবনিবাসের মন্দিরগুলিতে যেতেই ডান দিকে একটি নতুন রিসর্ট আছে। এই রিসর্টটির নাম চূর্ণী রিসর্ট। এই রিসর্টে আপনারা একদম কম খরচে মনের মতো রুম ভাড়াও পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, যাতে আমি এই রকমই নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি।